একটা গোল্ডফিশের মনোযোগের স্থায়িত্বকাল কতক্ষণ জানেন? মাত্র 9 সেকেন্ড। আর আধুনিক মানুষের কী ভাবছেন, 10 মিনিট অথবা তারও বেশি? একদমই ভুল, মাত্র 8.25 সেকেন্ড। তার মানে একটা গোল্ডফিশের চেয়েও আপনার আমার ফোকাস করার ক্ষমতা অনেক কম। আরও সহজ করে বলি, 2004 সালেও মানুষ যেখানে স্ক্রিনে একটানা 150 সেকেন্ড মনোযোগ দিতে পারতো, আর 2023 সালে এসে সেটা নেমে দাঁড়িয়েছে মাত্র 47 সেকেন্ড। আচ্ছা, হ্যালো, মাই নেম ইজ আব্দুল আলিম। আমি একজন ফ্যাশনেট কন্টেন্ট ক্রিয়েটর। এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো কেন আমরা মনোযোগ ধরে রাখতে পারি না এবং এর থেকে উত্তরণের উপায় কী। আমাদের মনোযোগ নষ্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে পরিকল্পনা না থাকা। ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন এই মাস থেকে আপনি নিয়মিত জিম করে আপনি একেবারে ফিট হয়ে যাবেন। দারুণ জোশ নিয়ে আপনি এই প্রথম 2 দিন অনুশীলনও করলেন, কিন্তু তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ভাবলেন আজ একটু পরে যাব, কিন্তু কখন যাবেন তা নিয়ে আপনার কাছে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। এরপর দিন কাটলো, বন্ধুদের সাথে আড্ডা হলো, আর সন্ধ্যার সময় মনে পড়লো আরে আজ তো জিমে যাওয়া হলো না। চিন্তা করলেন আচ্ছা আজ হলো না কাল যাব, এভাবে আজ যাব কাল যাব বলে বলে আপনার আর ফিট হয়ে ওঠা হলো না। এখানে সমস্যাটি ছিল আপনার ব্যায়ামের ইচ্ছাটা ছিল, কিন্তু আপনার পরিকল্পনা ছিল না। তাই যখন আপনার রুটিনে কোনো একটি বাধা এলো, আপনি সহজে লক্ষ্য থেকে সরে গেলেন। যদি আপনার একটা স্পষ্ট পরিকল্পনা থাকতো, যেমন সকালে 6টায় উঠবো, 6:30 থেকে 7:30 পর্যন্ত ব্যায়াম করব, তাহলে কাজটি করা অনেক সহজ হয়ে যেত। তাহলে এই সমাধান হচ্ছে উইশ লিস্ট বানানো বন্ধ করুন, টু ডু লিস্ট বানান। প্রতিদিনের শুরুতে বা আগের রাতে একটা টু ডু লিস্ট চিন্তা করুন এবং তা নোট করে ফেলুন। দিনের শেষে রিভিউ করুন কতটুকু কাজ শেষ হলো এবং কতটুকু কাজ বাকি থাকলো। ফোকাস নষ্ট হওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নেতিবাচক আবেগ। ধরুন, আপনি আপনার অফিস বা কলেজের গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ করছেন। কাজটি বেশ জটিল এবং অনেক সময় সাপেক্ষ। আপনি প্রথমে আগ্রহ নিয়ে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই একঘেয়েমি আসতে শুরু করলো। আপনি নিজেকে জোর করে ধরে রাখলেন, কিন্তু এরপরে মনের মধ্যে আত্মসন্দেহ উকি দিল। আপনি ভাবতে লাগলেন এত কঠিন কাজ আমি কি শেষ করতে পারবো? এই প্রজেক্টের জন্য কি আমি উপযুক্ত কি না? যদি প্রজেক্টটা ভালো না হয় তাহলে আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আপনি প্রজেক্টের ফলাফল, আপনার ভুল ব্যর্থতার কথা ভেবে দুশ্চিন্তা করতে লাগলেন। তখন আপনার মনোযোগ আর কাজে থাকলো না, বরং তা চলে গেল ভবিষ্যতের সম্ভাব্য ব্যর্থতার চিন্তায়। এই 3টি আবেগ, একঘেয়েমি, আত্মসন্দেহ এবং উদ্বেগ, একসঙ্গে মিলেমিশে আপনার মনোযোগকে পুরোপুরি নষ্ট করে দিল। ফলে যে প্রজেক্টটি শেষ করার জন্য আপনি বসেছিলেন তা আর শেষ করা সম্ভব হয় না। তাহলে নেতিবাচক আবেগ থেকে রক্ষা পাওয়ার উপায় কী? কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন। যদি আপনার প্রজেক্টটি অনেক বড় হয়, তবে এটিকে ছোট ছোট অংশে ভেঙে নিন। প্রতিটি ছোট অংশ শেষ করার পর আপনি একটা সফলতার অনুভূতি পাবেন, যা আপনাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য উৎসাহিত করবে। ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন। মনে রাখবেন, ভুল করাটা অস্বাভাবিক নয়, এটি শেখার একটি অংশ। কোনো কাজ নিখুঁত করার চেয়ে বরং কাজটি করার দিকে মনোযোগ দিন। ফোকাস নষ্ট হওয়ার তৃতীয় কারণ হলো অ্যাটেনশন রেজিডিউ। ধরুন, আপনি কম্পিউটারে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করছেন। আপনি যখন প্রেজেন্টেশনের একটি স্লাইড তৈরি করছেন, তখন আপনার ফোনে একটি নোটিফিকেশান এলো। আপনি তৎক্ষণাৎ প্রেজেন্টেশন থেকে মনোযোগ সরিয়ে হোয়াটসঅ্যাপে চলে গেলেন এবং চ্যাটের উত্তর দিতে লাগলেন। এর ফলে আপনার মন দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি অংশ প্রেজেন্টেশনের কাজে ব্যস্ত, আরেকটি অংশ চ্যাটের মধ্যে। এবার চ্যাট শেষ করে যখন আপনি প্রেজেন্টেশনে ফিরে আসেন, তখন আপনার মস্তিষ্ক পুরোপুরি প্রেজেন্টেশনের কাজে আর মনোযোগ দিতে পারে না। এই যে আগের কাজ থেকে মানসিক রেশ বা রেসিডিউ আপনার বর্তমান কাজের উপর থেকে যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাটেনশন রেসিডিউ। আমরা ভাবি একসাথে অনেক কাজ বা মাল্টিটাস্কিং করা খুব ক্রেডিটের ব্যাপার, কিন্তু ডক্টর গ্লোরিয়া মার্কের রিসার্চের ফলাফলের অনুযায়ী মানুষের ব্রেন একসাথে 2টি জটিল কাজ করতেই পারে না। আমরা আসলে মাল্টিটাস্কিং করি না, যা করি সেটা হচ্ছে অ্যাটেনশন শিফটিং। এবার আসুন জেনে নিই অ্যাটেনশন রেসিডিউ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী করা যেতে পারে। আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত নয়। মাল্টিটাস্কিং আমাদের মনোযোগকে নষ্ট করার অন্যতম প্রধান কারণ। যখন আমরা একসাথে একাধিক কাজ করি, তখন এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার ফলে অ্যাটেনশন রেজিডিউ তৈরি হয়। এর প্রতিকার হলো সিঙ্গেল টাস্কিং। একটি সময় 2টি কাজ করা যাবে না। যখন আপনি একটি নির্দিষ্ট কাজে মনোযোগ দেবেন, তখন অন্য কোনো কাজ নিয়ে চিন্তা করবেন না। এতে আপনার সময়ও বাঁচবে, কাজের মানও ভালো হবে। নোটিফিকেশান বন্ধ রাখুন। যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, তখন ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের নোটিফিকেশান বন্ধ করে দিন। এটি আপনাকে ডিজিটাল বিভ্রাট থেকে বাঁচাবে। ট্রানজিশন টাইম বা রূপান্তরের সময়, একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করার মাঝে কিছুটা সময় নিন। এই সময়টা আপনার মস্তিষ্ককে আগের কাজের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে এবং নতুন কাজের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। মনোযোগের ব্লক তৈরি করুন। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য দিনের কিছু নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন। এই সময়গুলোতে শুধুমাত্র সেই কাজগুলো করবেন যা গুরুত্বপূর্ণ, অন্য কোনো কাজ করবেন না। সচেতনতা এবং অভ্যাস,
অ্যাটেনশন রেসিডিউ থেকে মুক্তি পাওয়ার জন্য মনকে প্রশিক্ষিত করা জরুরি। যখন আপনি অনুভব করবেন যে আপনার মন আগের কাজের দিকে চলে যাচ্ছে, তখন সচেতনভাবে মনকে বর্তমান কাজে ফিরিয়ে আনার চেষ্টা করুন। ব্যায়াম, নিয়মিত মেডিটেশন বা মাইন্ডফুলনেস ব্যায়াম মনকে শান্ত রাখে এবং বিক্ষিপ্ত হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে। বিরতি না নেওয়া, অনেকেই ভাবি বিরতি নিলে সময় নষ্ট হবে, কিন্তু আসলে মস্তিষ্ক একটি ব্যাটারির মতো, চার্জ না দিলে একসময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ধরুন আপনি একটা কঠিন বই পড়ছেন, আপনি ঠিক করলেন একেবারে পুরো বইটি শেষ করবেন, আপনি টানা 3 ঘন্টা ধরে পড়ছেন, কোনো বিরতি নিচ্ছেন না। প্রথম 1 ঘন্টায় আপনার মনোযোগ খুব ভালো ছিল, দ্বিতীয় ঘন্টায় আপনার মন একটু এদিক ওদিক করতে শুরু করলো, আর তৃতীয় ঘন্টায় আপনার চোখ বইয়ের উপর দিয়ে ঠিকই যাচ্ছে, কিন্তু আপনি আসলে কিছুই বুঝতে পারতেছেন না। আমাদের মস্তিষ্ক কোনো মেশিন নয় যে একটানা কাজ করে যাবে। যদি আপনি প্রতি 45 মিনিট অন্তর 5 মিনিট অথবা 10 মিনিটের একটি ছোট বিরতি নিতেন, তাহলে আপনার মস্তিষ্ক নিজেকে রিফ্রেশ করার সুযোগ পেত এবং আপনি হয়তো 3 ঘন্টার মধ্যে আরও অনেক বেশি শিখতে পারতেন। এখন ধরুন আপনি বিরতি নিলেন, কিন্তু তার মাঝে আপনি ফোনের ইমেল চেক করে রিপ্লাই দিতে শুরু করলেন, তাহলে এটা কি বিরতি হবে? না, বরং আপনার মস্তিষ্ক আরও ক্লান্ত হয়ে যাবে, কারণ এক কাজ থেকে মন সরিয়ে আপনি আবার অন্য একটি কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এতে আপনার মস্তিষ্ক বিশ্রাম পাবে না, বরং নতুন কাজে শক্তি খরচ করতে শুরু করবে। ফলে যখন আপনি আবার বই পড়তে বসবেন, তখন আপনার মন আরও বেশি বিক্ষিপ্ত থাকবে। তাহলে বিরতিতে কী করা উচিত? বিরতির সময় এমন কিছু করা উচিত যা আপনার মস্তিষ্ককে পুরোপুরি আরাম দেয় এবং মূল কাজ থেকে বিচ্ছিন্ন করে। ফোকাসের আসল বিট গোল্ডেন ট্রিও। আপনি হয়তো আপনার লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রম করছেন, কিন্তু আপনার শরীর যদি আপনার সাথে না থাকে, তাহলে সবটাই বৃথা। আমাদের মনোযোগের ক্ষমতা অনেকটা একটি শক্তিশালী বিল্ডিংয়ের মতো, যার ভিত্তি হলো আমাদের শারীরিক সুস্থতা। আর এই ভিত্তির 3টি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম। এই 3টি হলো আমাদের গোল্ডেন ট্রিও। স্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত চিনিযুক্ত বা ফাস্টফুড আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায়, কিন্তু তা খুব দ্রুতই ফুরিয়ে যায়। এর ফলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই ঝিমিয়ে পড়ি, মনোযোগ হারাই। অন্যদিকে পুষ্টিকর খাবার আমাদের মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, যা ফোকাস ধরে রাখতে সাহায্য করে। ব্যায়াম, আপনি হয়তো ভাবছেন ব্যায়ামের সঙ্গে ফোকাসের সম্পর্ক কী? সম্পর্কটা অনেক গভীর। নিয়মিত ব্যায়াম শুধু শরীরকে নয়, আমাদের মস্তিষ্ককেও সচল রাখে। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায়, মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখে। প্রতিদিন মাত্র 20 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলেও আপনার ফোকাস এবং কর্মক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ঘুম, পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। যখন আপনি ঘুমান, আপনার মস্তিষ্ক দিনের সব তথ্য প্রক্রিয়াজাত করে এবং নিজেকে পরের দিনের জন্য প্রস্তুত করে। যদি আপনি 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম না পান, তাহলে আপনার স্মৃতিশক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, আপনি আপনার শরীরকে অবহেলা করলে আপনার মন কখনোই তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করতে পারবে না। তো আজ থেকে ছোট ছোট অভ্যাস শুরু করুন, প্রতিদিনের জন্য স্পষ্ট পরিকল্পনা করুন, একই সময় একটি কাজ করুন, নিয়মিত বিরতি নিন আর শরীর ও মনের যত্ন নিন। দেখবেন ধীরে ধীরে আপনার মনোযোগ বেড়ে যাচ্ছে, আর সেই মনোযোগই একদিন আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার ফোকাস সবচেয়ে বেশি কোন জায়গায় নষ্ট হয়। এছাড়াও ফোকাস বাড়ানোর কোনো কৌশল আপনার জানা থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন।